বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী ভাই বোন এবং সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম। আমি একজন তৃণমূল কর্মী বাংলাদেশ আওয়ামী লীগের। আমার কিছু উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনারাও সেটি বিবেচনা করবেন। আমরা লক্ষ্য করেছি 2024 সালের 5ই আগস্টের পর থেকে আমাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য আমাদের তৃণমূলের কর্মীদেরকে আমাদের নেতৃত্বের প্রতি একটি ঘৃণা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের নেত্রী 5ই আগস্টের পরে সম্ভবত 6 বা 7 তারিখ থেকেই উনি আমাদের নেতা কর্মীদের সাথে কথা বলা শুরু করেছেন। উনি যেটি চেষ্টা করছেন যাতে আমাদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি না হয়, আমাদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। আপনারা জানেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় কিছু দানবেরও সৃষ্টি হয়েছিল। আমি জানি আমাদের নেতা কর্মীদের, তৃণমূলের নেতা কর্মীদের অনেক ক্ষোভ আছে, অনেক ক্ষোভ রয়েছে। আমার নিজেরও ক্ষোভ আছে, আমি নিজেও আওয়ামী লীগের সময়ের ভুক্তভোগী। কিন্তু বন্ধুগণ, এখন আমরা এমন একটা ক্রান্তি কালের মধ্যে আছি, আমাদের এখন অস্তিত্বের প্রশ্ন। আমাদের এখন নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ির সময় নয়, আমাদের এখন দেশকে রক্ষা করার সময়। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। এমতো অবস্থায় নেত্রী যেটা চাচ্ছেন, আমরা যেন ঐক্যবদ্ধভাবে একে অপরের সাথে কাঁধ মিলিয়ে একজন আরেকজনের পাশে থাকি, পাশে থেকে লড়াই চালিয়ে যাই। আমাদের অনেক নেতাকর্মীদেরও তো অনেক কষ্ট আছে। আমরা হয়তো অনেকে বাড়িতে থাকতে পারছি না, কষ্ট করে জীবনযাপন করতে হচ্ছে। অনেকে কেস মামলার আসামি হয়েছি, অনেকে জেলের মধ্যে আছি। কিন্তু দেখেন, আমাদের নেত্রীরও তো কষ্ট আছে, আমাদের অনেক নেতারাও তো কষ্টে আছেন। আমাদের প্রায় 40-50 জনের মতো মন্ত্রী বা মন্ত্রী পর্যায়ের মানুষ জেলে আছেন, 110 জনের মতো এমপি জেলে আছেন। আমাদের অনেক নেতাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে। কষ্ট সবারই আছে আসলে, উপর থেকে নিচ পর্যন্ত সব দিকেই কষ্ট আছে। কিছু কিছু সুবিধা মানুষ হয়তো তারা লাভবান, সুবিধাবাদীরা আসলে সবসময় লাভবান থাকে। তারপরেও বৃহত্তর স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। যখন সময় আসবে তখন আমরা এগুলো নিয়ে কথা বলতে পারবো, তখন আমরা সেই বাছাবাছি করতে পারবো, কে আমাদের নেতা থাকবে কে থাকবে না, আমরা সিদ্ধান্ত নিতে পারবো। কিন্তু এখন এই সময়ে আমার মনে হয়, আপনারাও বিবেচনা করবেন, আমার মনে হয় এখন বিভাজনের সময় নয়, এখন আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার সময়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী ভাই বোন এবং সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম। আমি একজন তৃণমূল কর্মী বাংলাদেশ আওয়ামী লীগের। আমার কিছু উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনারাও সেটি বিবেচনা করবেন। আমরা লক্ষ্য করেছি 2024 সালের 5ই আগস্টের পর থেকে আমাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য আমাদের তৃণমূলের কর্মীদেরকে আমাদের নেতৃত্বের প্রতি একটি ঘৃণা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের নেত্রী 5ই আগস্টের পরে সম্ভবত 6 বা 7 তারিখ থেকেই উনি আমাদের নেতা কর্মীদের সাথে কথা বলা শুরু করেছেন। উনি যেটি চেষ্টা করছেন যাতে আমাদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি না হয়, আমাদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। আপনারা জানেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় কিছু দানবেরও সৃষ্টি হয়েছিল। আমি জানি আমাদের নেতা কর্মীদের, তৃণমূলের নেতা কর্মীদের অনেক ক্ষোভ আছে, অনেক ক্ষোভ রয়েছে। আমার নিজেরও ক্ষোভ আছে, আমি নিজেও আওয়ামী লীগের সময়ের ভুক্তভোগী। কিন্তু বন্ধুগণ, এখন আমরা এমন একটা ক্রান্তি কালের মধ্যে আছি, আমাদের এখন অস্তিত্বের প্রশ্ন। আমাদের এখন নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ির সময় নয়, আমাদের এখন দেশকে রক্ষা করার সময়। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। এমতো অবস্থায় নেত্রী যেটা চাচ্ছেন, আমরা যেন ঐক্যবদ্ধভাবে একে অপরের সাথে কাঁধ মিলিয়ে একজন আরেকজনের পাশে থাকি, পাশে থেকে লড়াই চালিয়ে যাই। আমাদের অনেক নেতাকর্মীদেরও তো অনেক কষ্ট আছে। আমরা হয়তো অনেকে বাড়িতে থাকতে পারছি না, কষ্ট করে জীবনযাপন করতে হচ্ছে। অনেকে কেস মামলার আসামি হয়েছি, অনেকে জেলের মধ্যে আছি।
কিন্তু দেখেন, আমাদের নেতৃত্ব তো কষ্ট আছে, আমাদের অনেক নেতারাও তো কষ্টে আছেন। আমাদের প্রায় 40-50 জনের মতো মন্ত্রী বা মন্ত্রী পর্যায়ের মানুষ জেলে আছেন, 110 জনের মতো এমপি জেলে আছেন। আমাদের অনেক নেতাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে। কষ্ট সবারই আছে আসলে, উপর থেকে নিচ পর্যন্ত সব দিকেই কষ্ট আছে। কিছু কিছু সুবিধা মানুষ হয়তো তারা লাভবান, সুবিধাবাদীরা আসলে সবসময় লাভবান থাকে। তারপরেও বৃহত্তর স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। যখন সময় আসবে তখন আমরা এগুলো নিয়ে কথা বলতে পারবো, তখন আমরা সেই বাছাবাছি করতে পারবো, কে আমাদের নেতা থাকবে কে থাকবে না, আমরা সিদ্ধান্ত নিতে পারবো। কিন্তু এখন এই সময়ে আমার মনে হয়, আপনারাও বিবেচনা করবেন, আমার মনে হয় এখন বিভাজনের সময় নয়, এখন আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার সময়। আবারও বঙ্গভবন ঘিরে এক ধরনের চাপা উত্তেজনা। 12 তারিখ নির্বাচনের আগেই বিশেষ কোনো কিছুর রিহার্সেল সেখানে ঘটছে কিনা তা নিয়ে বেশ সন্দেহের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে দুইটি ঘটনা, পারস্পরিক যেই সমীকরণ, সেটিকে কেন্দ্র করে এই সন্দেহের সৃষ্টি হয়েছে। যেমন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছেন কে? জামায়াতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আজমি। তিনি হঠাৎ কি কারণে দেখা করলেন? দেখা করার বিষয়টি কি, মানে বেশ হাস্যকর। উপর থেকে মনে হতে পারে যে এটি হাস্যকর, কিন্তু ভিতরে কি রয়েছে? তিনি মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেছেন, দেখা করে তাকে কিছু বই উপহার দিয়েছেন। তিনি নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এই বিষয়টি জানিয়েছেন। আগে একটু কিছুটা পড়ি তার স্ট্যাটাস থেকে, আপনারা ধারণা করতে পারবেন। আব্দুল্লাহিল আমান আজমি বলছেন তার ফেসবুক স্ট্যাটাসে, আজ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। আমার লেখা বিভীষিকাময় আয়নাঘর, আমার বাবাকে নিয়ে সচিত্র প্রায় 2000 ছবি সম্বলিত বই, প্রেরণার পরশমণি এবং আমার বাবার লেখা আত্মজীবনী, জীবনে যা দেখলাম 9 খণ্ডের বই উপহার দিয়ে এলাম। তিনি খুব আগ্রহ সহকারে নিলেন, উল্টে পাল্টে দেখলেন। ওনার মূল্যবান সময় থেকে আমাকে অনেক সময় দেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আব্দুল্লাহিল আমান আজমির কি এমন প্রেমের সম্পর্ক, অথবা কি এমন শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসার সম্পর্ক? সেটি ব্যক্তিগত জায়গা থেকে হোক অথবা আদর্শগত জায়গা থেকে হোক, যেভাবেই আমরা বিচার করি না কেন, কোনোভাবেই তো রাষ্ট্রপতিকে এই মুহূর্তে, এই অস্থির সময়ে তার লেখা বই কিংবা তার বাবা গোলাম আজমের লেখা বই বা ছবি উপহার দেওয়ার কোনো কারণ নিশ্চয়ই নেই। কিন্তু তারপরেও দেখা করেছেন, নিঃসন্দেহে এটি শুধুমাত্র উছিলা বা অজুহাত উপর থেকে। আমরা গণভোট নিয়ে অনেকেই সন্দেহের মধ্যে আছি। অনেকের ধারণা গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে সংবিধান ছুঁড়ে ফেলা হবে, সংস্কারের নাম করে যা হতে যাচ্ছে রাষ্ট্রপতিকে ছুঁড়ে ফেলা হবে। এর আগে রাষ্ট্রপতিকে কেন্দ্র করে অনেক কিছু হয়েছে আমরা জানি। বঙ্গভবনে মব ক্রিয়েট করা হয়েছে, তার পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও করা হয়েছে। সেনার সদস্যদের সঙ্গে মব সৃষ্টিকারীদের, সেটি এনসিপির নেতা কিংবা জামায়াতের লোকজন ছিল সেখানে, তাদের সঙ্গে সেনা সদস্যদের সংঘর্ষ হয়েছে। এবং অকপটে রাষ্ট্রপতিও আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তিনি তার অবস্থান তুলে ধরেছেন। তার সঙ্গে বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি ধরনের আচরণ করছে, তার সরকার কি আচরণ করছে, এটি আমরা সবকিছুই জানি, এগুলো পুরোনো কথা। সেই অবস্থার মধ্য দিয়ে সেই রাষ্ট্রপতিকে বই উপহার দিতে যাবেন আব্দুল্লাহিল আমান আজমি সাহেব, এত সহজ মনে করার কোনো কারণ নেই। এবং এই আব্দুল্লাহিল আমান আজমিকে তো পাকিস্তানের বিভিন্ন পর্যায় থেকে দাবি করা হচ্ছে যে তাকে যেন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় বা প্রতিরক্ষা উপদেষ্টা দায়িত্ব দেওয়া হয়, তাকে যেন তা না পারলে অন্তত সেনা প্রধানের দায়িত্ব দেওয়া হয়। এবং নানান ধরনের খবরাখবর আমাদের কাছে আসছে, এবং তা নিয়ে এর আগে আমি কথা বলেছি। সেই জায়গা থেকে আব্দুল্লাহিল আমান আজমি প্রকাশ্যে দাঁত ভাঙা জবাব দেওয়ার কথা বলেছেন আমাকে, সে কথা আপনারা জানেন। যাই হোক, নতুন করে বঙ্গভবনকে টার্গেট করা হয়েছে তার আরো একটি প্রমাণ হচ্ছে জামায়াতের আমির
ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া তার একটি পোস্টকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে তোলপাড় শুরু হয়েছে আমরা সবাই জানি। তিনি তার ওই স্ট্যাটাসে কর্মজীবী নারীদেরকে পতিতাদের সঙ্গে তুলনা করলেন এবং এর বাইরে নারী স্বাধীনতা বা নারীদের কাজকর্ম নিয়ে অনেক ধরনের মন্তব্য করেছেন আল জাজিরার কাছে। সেখানে যা বলেছেন তার সাথে শুধু এই স্ট্যাটাসে পার্থক্য যে পতিতা শব্দটা এখানে ব্যবহার করেছেন, আল জাজিরার কাছে দেওয়া সাক্ষাৎকারে সেই শব্দটি ইউজ করেননি। কিন্তু যখন এটি নিয়ে সারা বাংলাদেশে তুমুল হইচই, সেটি নিয়ে তখন তারা মানে ডাক্তার শফিকের দল জামাতে ইসলাম দাবি করলো যে তার আইডি হ্যাক করা হয়েছে অথবা ডাক্তার শফিকের ডিভাইস হ্যাক করা হয়েছে। এবং কোত্থেকে করা হয়েছে তা দাবি করলো যে বঙ্গভবনের কোনো এক ইমেইল থেকে বা বঙ্গভবনের বিশেষ কোনো ব্যক্তির মাধ্যমে তার ডিভাইস নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এবং এই দাবির পরপরই আমরা দেখলাম ওই মঙ্গলবার আব্দুল্লাহিল আমার আজমি দেখা করতে গিয়েছিলেন, সাক্ষাৎ করতে গিয়েছিলেন, বই উপহার দিতে গিয়েছিলেন রাষ্ট্রপতিকে। ওই দিন সকালেই জামাতের একটি বিশেষ প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে এলো যে এই সময়ের মধ্যে যে অভিযোগ তারা জানাচ্ছে সে বিষয়ে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। যদিও তারা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে পারেননি, তার সামরিক সচিবের সঙ্গে কথা বলেছেন। জামাত এনসিপি নেতারা যা চায় সেটি মব ক্রিয়েট করার মাধ্যমে হোক আর যে মাধ্যমেই হোক, ইউনূস সরকার সেটির সাথে সাথে এক্সিকিউট করে, তার তো অসংখ্য উদাহরণ রয়েছে আমাদের সামনে। এবং এটির ক্ষেত্রেও আমরা দেখলাম যে তারা দাবি জানালো আর সাথে সাথে কিছুক্ষণ পরেই রাজধানীর হাতিরঝিল থানাতে বঙ্গভবনের সহকারী প্রোগ্রাম অফিসার সারওয়ার আলমের বিরুদ্ধে প্রথমে জিডি হলো, তারপর একটি মামলা হয়ে গেল। পরবর্তীতে কি হলো, তাকে আটক করা হলো, গ্রেপ্তার করা হলো। ডিবি প্রধান সংবাদ সম্মেলন করলেন তাকে আটকের ঘটনা নিয়ে এবং সেখানে প্রশ্ন করা হলো সারওয়ার আলমের বিরুদ্ধে কি কোনো প্রমাণ পাওয়া গেছে যে অভিযোগ জানানো হচ্ছে। তিনি বলছেন প্রমাণ এখনো পাওয়া যায়নি, আমরা ইনভেস্টিগেট করছি, আমরা দেখি কি করা যায়। তাহলে প্রমাণ ছাড়া কেন তাকে আটক করা হলো?